নমস্কার, আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। পরপর 3 দিন ভারতীয় শেয়ার বাজার উত্থান দেখল। নিফটি পজিটিভে বন্ধ হলো, সেন্সেক্স পজিটিভে বন্ধ হলো, কিন্তু ভোলাটিলিটি তীব্রতা আমরা প্রত্যেক দিন দেখে চলেছি। আজকেরও তার ব্যতিক্রম ছিল না। নিফটি আজকে প্রায় 300 পয়েন্ট আপ ডাউন করেছে। সকালবেলায় প্রায় 200 পয়েন্ট পতন দেখে সেখান থেকে উত্থান, অবশেষে পজিটিভে বন্ধ। সেন্সেক্সের ক্ষেত্রেও একই কথা সত্যি, 1000 পয়েন্টের রেঞ্জের মধ্যে সেন্সেক্স আজকে ট্রেড করেছে। নিফটির মতনই সকালের দিকে দারুণ পতন, শেষ পর্যন্ত পজিটিভে উত্থান। নিফটি মিড ক্যাপ 100 বা নিফটি স্মল ক্যাপ 100 দুটোই হালকা পজিটিভে বন্ধ হয়েছে। কিন্তু স্বপ্নের উড়ান দেখছে মেটাল সেক্টর। আজকে লাস্ট ট্রেড করছিল প্রায় 3% বেশি বৃদ্ধি নিয়ে। তার কারণ গোটা বিশ্ব জুড়ে সোনা, রূপো, কপার, অ্যালুমিনিয়াম প্রভৃতি মেটালসগুলোর জন্য হাহাকার পড়ে গিয়েছে। হাহাকার পড়ে গিয়েছে বিভিন্ন দেশের সরকারের মধ্যে। এটা কিন্তু কোনো ধরনের ম্যানিপুলেশনের প্রশ্ন নয়। সরকারগুলোর মধ্যে বিভিন্ন প্রেশাস মেটালস, সেমি প্রেশাস মেটালস কেনার জন্যে যে আকুলতা, তার পেছনে কাজ করছে অর্থনৈতিক স্ট্র্যাটেজি। এটা সার্ভাইভালের প্রশ্ন। ডলার দিনের পর দিন বিশ্বের বিভিন্ন সরকারকে সন্ত্রস্ত করে চলেছে। ডলারের মূল্য দিনের পর দিন ক্ষয় হয়ে চলেছে। ডলার ইন্ডেক্সে ডলারের সাপেক্ষে অন্যান্য কারেন্সি শক্তিশালী হয়ে চলেছে। বিভিন্ন দেশের সরকার তারা আমেরিকান বন্ড বিক্রি করে চলেছেন এবং তার মধ্যে ভারতবর্ষের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তারা বিগত কয়েক মাসে প্রায় $50 বিলিয়ন আমেরিকান গভর্নমেন্টের বন্ড বিক্রি করে দিয়েছে। ডলার একটি ফিয়াট কারেন্সি। ডলার বিশ্বের রিজার্ভ কারেন্সি হতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ডলার গোটা বিশ্ব জুড়ে রাজত্ব চালিয়ে যেতে পারে, কিন্তু এই সময় বিভিন্ন সরকার তারা বুঝতে পেরেছেন একমাত্র মানি বা রিয়েল মানি হচ্ছে সোনা বা গোল্ড, যার ইনফ্লেশনের দ্বারা মার হওয়ার সম্ভাবনা নেই। তার কারণ গোল্ডকে ছাপানো যায় না। যেখানে ডলার দিনের পর দিন ছাপানোর ফলে তার প্রকৃত মূল্য হারাচ্ছে, সেটাকে রোধ করার একমাত্র উপায় হিসাবে মনে করছেন যে সোনা বা রূপো কেনা উচিত। আজকের যদি খেয়াল করে দেখেন, কেবল উদাহরণ কোনো রেকমেন্ডেশন নয়, হিন্দুস্তান কপার আজকের 20%, বিগতকাল প্রায় 13% উপর উত্থান, তার আগের দিন আরো কয়েক শতাংশ উত্থান। কেন এই উত্থান হচ্ছে? তার কারণ যে পরিমাণ কপার সেটা খনি থেকে তোলা হচ্ছে, কপারের যে ডিমান্ড রয়েছে তার থেকে অনেক কম, এবং 2040 অবধি বলা হচ্ছে কয়েক মিলিয়ন টন কপার এর প্রয়োজন থাকবে, কিন্তু সেটা পরিপূরণ করা সম্ভব হবে না। একের পর এক কপার খনি বন্ধ হয়েছে। কপার নিষ্কাশন করা অন্যতম একটি কঠিন প্রসেস ধরা হয়ে থাকে, এবং সমস্ত ধরনের কপারের কোয়ালিটি এক এমনটি নয়। হাই গ্রেড কপার পাওয়াটা দিনের পর দিন ডিফিকাল্ট হয়ে চলেছে। সুতরাং কপারের প্রিয়োরিটি যেরকম একটা প্রশ্ন, কপারের অ্যাভেলেবিলিটি আরেকটি প্রশ্ন। চাহিদা আকাশ ফুঁড়ে আরো দিনের পর দিন বৃদ্ধি পাবে, তার কারণ ডেটা সেন্টার, তার কারণ ইলেকট্রিক ভেহিকেলস, তার কারণ ইলেকট্রিক ব্যাটারিজ, তার কারণ পাওয়ার গ্রিডস, তার কারণ সোলার প্যানেলস, উইন্ড প্যানেলস। সমস্ত কিছুতে কপারের চাহিদা এমনভাবে বৃদ্ধি পেয়ে গিয়েছে যে সেটা মেটাবার মতন ক্ষমতা বিভিন্ন মেটাল কোম্পানিজের নেই। অর্থনীতির হিসেব অনুযায়ী যখনই কোনো জিনিসের ডিমান্ড তীব্র হবে কিন্তু সাপ্লাই ততটা হবে না,
সেই কমোডিটির দাম দিনের পর দিন বৃদ্ধি পেতে থাকবে। কপারের দাম বিগত মাত্র কয়েক মাসে 45% উপর বৃদ্ধি পেয়েছে। রুপোর দাম কেবলমাত্র এক মাসে 59% বৃদ্ধি পেয়েছে। আজকের রুপো 5.5% উপর বৃদ্ধি পেয়ে ট্রেড করছিল। রুপো যতখানি না চমকে দিয়েছে, আজকের সোনার দাম দেখুন। সোনা এবং রুপোর দাম যে আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে, তার কারণ হিসাবে বোঝা যাচ্ছে তীব্র আতঙ্ক কাজ করছে বিভিন্ন দেশের মধ্যে। প্রত্যেকে একটা সেফ অ্যাসেট খুঁজে পাওয়ার চেষ্টা করছেন। আজকের এক সময় সোনার দাম প্রতি 10 গ্রাম 24 ক্যারেট এমসিএক্সে ফেব্রুয়ারি এক্সপায়ারি 5 ফেব্রুয়ারি 14,000 টাকা বৃদ্ধি পেয়ে গেছিল, প্রায় 8.5%। সেটা দিনের শেষে প্রায় 10,500 টাকার কাছাকাছি উত্থান নিয়ে ট্রেড করছিল, অর্থাৎ 6% উপর। রুপো প্রায় 19,500 টাকা বৃদ্ধি নিয়ে ট্রেড করছিল। কপার আজকের 7.5%, কপার ফিউচার্স 27 ফেব্রুয়ারি এক্সপায়ারি। ক্রুড অয়েল, যেটা আরেকটা কমোডিটি, ক্রুড অয়েল বিগত কয়েক মাসে 1,000 টাকা প্রতি ব্যারেল বৃদ্ধি পেয়েছে। একসময় 5,000 টাকার কাছাকাছি ট্রেড করছিল প্রতি ব্যারেল তেল, সেটা মাত্র কয়েকদিনের মধ্যে 1,000 টাকা বৃদ্ধি পেয়ে গেছে। আজকে 3.5% উপর দাম বৃদ্ধি পেয়েছে ক্রুড অয়েল। একটা জিনিস বুঝতে পারছেন কি, যে গোটা বিশ্ব জুড়ে বেশ কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে চলেছে। সোনা, রূপো, কপারের তীব্র চাহিদা, অন্যান্য মেটালসের তীব্র চাহিদা, আমেরিকান বন্ড বিক্রি চলছে, আমেরিকান ডলার দিনের পর দিন দুর্বল হয়ে চলেছে, বিভিন্ন দেশের মধ্যে শুল্ক যুদ্ধ চলছে। মাত্র কয়েকদিনের আগের খবর, কেবল আমেরিকাই যে বিভিন্ন দেশের উপর শুল্ক চাপাচ্ছে এমনটি নয়, বন্ধু দেশের ওপর শুল্ক চাপাচ্ছে। দক্ষিণ আফ্রিকার সিদ্ধান্ত নিয়েছে যে তারা ভারতে তৈরি বিভিন্ন গাড়ি এবং চায়নায় তৈরি বিভিন্ন গাড়ির ওপর তারা 50% অবধি ট্যারিফ বসাতে পারে। এই তথ্যটা আমি নিয়েছি বিজনেস টাইমস থেকে, যে বিভিন্ন দেশ নিজেদের দেশের কোম্পানিগুলোকে প্রোটেক্ট করার চেষ্টা করছে। ইকোনমি খুলে দেওয়ার কথা বলছে বিভিন্ন দেশ, কিন্তু ভারতের পক্ষে তারা ইকোনমি খুলছে না, বরং একটা প্রোটেক্টিভ এনভায়রনমেন্ট তৈরি করার চেষ্টা করছে নিজেদের দেশের সংস্থাগুলোর ক্ষেত্রে। সেক্ষেত্রে না ভারতবর্ষ ব্যতিক্রম, না আমেরিকা ব্যতিক্রম, না চায়না ব্যতিক্রম। অনেকে যেটা চিন্তায় পড়েছেন যে ভারতবর্ষের টাকা আজকের অন্য স্তরে নেমে গেছে। এই অর্থনীতির ভাষায় ইম্পসিবল ট্রিনিটি। ভারতবর্ষ যদি তার এই এক্সচেঞ্জ রেট কন্ট্রোল করতে যায়, সেক্ষেত্রে তাকে বাকি দুটো ফ্যাক্টর, অর্থাৎ রিজার্ভ ব্যাংকের যে স্বাধীনতা রয়েছে ইন্টারেস্ট রেট ডিসাইড করা, সেটা তারা করতে পারবে না। বা ভারতবর্ষে যে ক্যাপিটাল ঢুকছে বা বেরোচ্ছে, সেটা ভারতবর্ষ সেটা কন্ট্রোল করতে পারবে না। ইম্পসিবল ট্রিনিটি হচ্ছে ইদার আপনি এক্সচেঞ্জ রেটকে কন্ট্রোল করতে পারবেন, নয় আপনার কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে আপনি আপনার ইন্টারেস্ট রেট কন্ট্রোল করতে পারবেন, অর্থাৎ একটি কেন্দ্রীয় ব্যাংক সেই সিদ্ধান্ত নিতে পারবে যে ইন্টারেস্ট রেট বাড়বে না কমবে, নতুবা আপনার দেশে কত টাকা ঢুকছে বা বেরোচ্ছে সেইটা আপনি কন্ট্রোল করতে পারবেন, কিন্তু একসঙ্গে তিনটে কন্ট্রোল করতে পারবেন না। এটা অর্থনীতির ভাষায় ইম্পসিবল ট্রিনিটি। ভারতবর্ষ দুটো জিনিসকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, যে ক্যাপিটাল কন্ট্রোল এবং ইন্টারেস্ট রেট কন্ট্রোল, কিন্তু তারা এক্সচেঞ্জ রেট কন্ট্রোলের দিকে হাঁটেনি। তার ফলে টাকা সেটা অন্যান্য কারেন্সির এগেনস্টে পতন দেখতে পারে। সেক্ষেত্রে ভারতবর্ষের কিছু করার নেই। ভারতবর্ষ যদি টাকার পতন রোধ করতে চাইতো, তাহলে হয়তো বা তাকে অন্য দুটো জিনিস তাকে ছাড় দিতে হতো। ডলার টু রুপি 91 টাকা 96 পয়সায়। এই যে মেটাল সেক্টরে যে উত্থান চলছে, এটা ডেসপারেশন চলছে বেঁচে থাকার। অর্থাৎ গোটা বিশ্ব জুড়ে বিভিন্ন সরকার তারা নিজেদের অস্তিত্ব সংকটে রয়েছে বলে তারা ক্রমাগত ধেয়ে চলেছেন বিভিন্ন মেটাল অ্যাকিউমুলেট করার ক্ষেত্রে। এখানে তো প্রায়
4 লক্ষ টাকা প্রতি কিলো সিলভার চলছে আজকে লাস্ট রেট অবধি। চায়নাতে তো আরো ভয়ানক অবস্থা, সেখানে প্রতি কিলোতে 45,000 টাকা অবধি বেশি চলছে। চায়না পাগলের মতন সিলভার অ্যাকুমুলেট করছে, বহু বছর আগে থেকেই করছিল। ভারতবর্ষ বিগত কয়েক বছর ধরে প্রচুর পরিমাণ সিলভার অ্যাকুমুলেট করছে। তার কারণটাই এটা যে এইটা আর ডমিনেন্ট অর্থনীতি, বিশ্ব অর্থনীতি থাকবে না। নিফটি অয়েল অ্যান্ড গ্যাসে একটা পজিটিভ মুভমেন্ট এসছে স্বাভাবিকভাবে। ওএনজিসি, অয়েল ইন্ডিয়া এরা আজকে 2 থেকে প্রায় 5% অব্দি আজকের উত্থান দেখেছে। তার কারণ হাই স্ট্রিম কোম্পানিজ, অর্থাৎ যারা তেল উত্তোলন করে বিক্রি করে, যত ক্রুড অয়েলের দাম বৃদ্ধি পাবে তত কিন্তু তাদের প্রফিটেবিলিটি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বেশি হয়। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আজকে নেগেটিভ, তার কারণ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজেও এই কোম্পানিরও নিজস্ব তেল খনি আছে বটে, কিন্তু তারা অনেক বেশি লাভ করে পেট্রোলিয়াম প্রোডাক্টস শোধন করে বিক্রি করে। নিফটি মেটালে কোনটা ছেড়ে কোনটা বলবেন? হিন্দালকো প্রায় 3.5%, জিন্দাল স্টিল প্রায় 4%, ন্যালকো প্রায় 5.5%, এনএমডিসি 4%-এর কিছুটা বেশি, টাটা স্টিল লাস্ট কবে এরকম 4-4.5% র্যালি করেছিল মনে করা মুশকিল, আজকে 4.5%-এর উপর র্যালি। বেদান্ত প্রায় 4.4% র্যালি নিয়ে ট্রেড করছিল, এটা মিড মার্কেট ডেটা, পরিবর্তন হলেও হতে পারে। যদি 52 সপ্তাহের উত্থান দেখেন তাহলেও বুঝতে পারবেন যে আজকের দিনে মূলত অয়েল অ্যান্ড গ্যাস, তারপর কিছু পিএসইউ ব্যাংকস এবং অবশ্যই মেটালস, তারা 52 সপ্তাহের আজকের উচ্চতা দেখে। হিন্দুস্তান কপার, ন্যালকো, টাটা স্টিল, জিন্দাল স্টিল, কোল ইন্ডিয়া, জেএসডব্লিউ স্টিল, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, এমসেক্স ইন্ডিয়া যেখানে কমোডিটি এক্সচেঞ্জ স্বাভাবিকভাবেই, তাছাড়া বিভিন্ন পিএসইউ ব্যাংকসগুলোর মধ্যে ইন্ডিয়ান ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া 52 সপ্তাহের আজকের উচ্চতম স্থান দেখেছে। অর্থাৎ এই সেক্টরগুলো দুর্দান্ত পারফরমেন্স করছে এবং তার ফলে এই সেক্টরগুলো অন্তর্গত যে বিভিন্ন কোম্পানিজগুলো রয়েছে তারাও খুব স্বাভাবিকভাবে ভালো পারফর্ম করছে। তো রবিবার আবার বাজার খোলা থাকছে সারাদিন ধরে, যেরকম বাজেট চলবে সেই অনুযায়ী বাজার রিয়্যাক্ট করবে, কিন্তু ভোলেটিলিটিটা তো মাথায় রাখতে হবে আপনাদের, সতর্ক থাকতে হবে। বারবার বলছি, কেনা বেচার সিদ্ধান্ত আপনাদের, কিন্তু সতর্কটা ভীষণ কাম্য। কারণ যদি ক্যাপিটাল যদি ইরেজড হয়ে যায়, যদি হাতে থাকা মূলধনই যদি কিছু না থাকে, তাহলে একজন মানুষ বিনিয়োগ বা ট্রেডিং করবেন কিভাবে? এই জন্য খুব সাবধান থাকুন। একই দিনে হঠাৎ উঠছে হঠাৎ নামছে, সেটা না ট্রেডারদের জন্য ভালো, না শর্ট টার্ম ইনভেস্টার্সদের জন্য ভালো। দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য এই একটাই কথা, ভালো কোম্পানি ফেয়ার ভ্যালুতে পেলে সেটাতে বিনিয়োগ করলে ওয়েলথ ক্রিয়েশন সম্ভব হয়, সেটা তাবড় বিনিয়োগকারী তারাই বলে গিয়েছেন। যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম, হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে। ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি, আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল, বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য। এখানে কোনো ধরনের কিন্তু কোনো অ্যাসেটের বাই সেল কিন্তু যে ডিসিশন সেটা ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই। আমার কথা শুনে যদি কোনো অ্যাসেটের ব্যাপারে বাই সেল সিদ্ধান্ত নেন, ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের ডিউ ডিলিজেন্স করবেন, সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন। সবার শেষে যেটা বলি, যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যদি সত্যি মনে হয় আমার বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছি, প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে বহু বাঙালি বিনিয়োগকারী এর দ্বারা উপকৃত হতে পারেন। নমস্কার।